মোহনবাগানে কী পরিবর্তন হতে চলেছে এ বছর বা অনওয়ার্ডস বলতে পারেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং পরিবর্তন মানে শুধু ভাববেন না যে প্লেয়ার বা টিমের পরিবর্তন, কোচের পরিবর্তন বা অন্য কিছু ওই ধরনের পরিবর্তন, সব কিছু নিয়েই আমি আলোচনা করব। পুরো জিনিসটারই একটা বড়সড় পরিবর্তন কিন্তু দেখা যাবে। এবং এটা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এতদিন ধরে যে আইএসএল চলছিল সেটা তো বহুদিন আগে শুরু হয়েছিল, অনেক দিন ধরেই চলছিল। ফলে বিভিন্ন টিমরা একটা জায়গায় পৌঁছে গেছিলো, তাদের একটা আন্দাজ ছিল যে এই টুর্নামেন্ট থেকে আমাদের কত টাকা আসতে পারে, কত টাকা দিয়ে টিম করলে আমাদের সেইভাবে লোকসান হবে না, এবং টিমের জন্য কত টাকা পর্যন্ত আমরা খরচ করতে পারি যার থেকে আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রফিট হোক বা বলতে পারেন নো প্রফিট নো লস হোক, সব বিষয়ে একটা আন্দাজ মোটামুটি টিমদের কাছে ছিল। একইভাবে মোহনবাগানের কাছে ছিল। আমরা দেখেছি মোহনবাগান এত টাকা টিম করে, মোহনবাগান টিম চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন না হলেও একদম টপ মোস্ট টিমেদের মধ্যে থাকে। মোহনবাগানের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে বলতে পারেন বা মোহনবাগানের যা পপুলারিটি আছে সেটা থেকে ফ্র্যাঞ্চাইজি ওনাররা কত টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন বা কিভাবে রিটার্ন পেতে পারেন সে সম্পর্কে একটা ধারণা সবসময় ছিল। কিন্তু এবছর সব কিছু পাল্টে যাচ্ছে। টুর্নামেন্ট নতুনভাবে শুরু হচ্ছে, সেই টুর্নামেন্ট কতটা সফল হবে সেই সম্পর্কে কারুর ধারণা নেই। কত টাকা ইনভেস্ট করে কত টাকা প্রফিট হতে পারে সেই সম্পর্কেও কিছু ধারণা করা যাচ্ছে না। একটা বা দুটো বছর গেলে সেটা সম্পর্কে একটা ধারণা করা যেতে পারে। এবছর যে আইএসএল শুরু হচ্ছে সেটা তো ছেড়েই দিন, এখনও কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু শুরু হলেও সেটা থেকে কোনো ইনকাম হবে না, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় কনসার্ন হচ্ছে নতুন টুর্নামেন্টে কি হতে পারে, সেখান থেকে কি হবে না হবে সেটা একটা বড় কনসার্ন। তো শুধু মোহনবাগানই নয়, সমস্ত টিমরা চাপে আছে। আজকে আপনারা যে টিমগুলোকে দেখছেন, আজকে মোহনবাগানকেও যদি দেখেন তাহলেও তারা কিন্তু এত বছরের অভিজ্ঞতার পর একটা আন্দাজ থেকে এই জায়গায় এসে পৌঁছেছে বা এই টাকা ইনভেস্ট করছে, এই রকম টিম বানাচ্ছে, এত কোটি টাকার টিম বানাচ্ছে, কিন্তু সব কিছুই এটা থেকে রিটার্নের ব্যাপারটা জেনে। এবং আপনারা শুনে থাকবেন, আগে তো বিভিন্ন চ্যানেল বলেই দিয়েছিল লোবেরা এই লিস্ট পাঠিয়েছে মোহনবাগানকে, এই প্লেয়ার লাগবে ওই প্লেয়ার লাগবে, কিন্তু আলটিমেটলি দেখলেন যে লোবেরা যে লাস্ট ইন্টারভিউটা পাওয়া গেছে, যেটা মোহনবাগানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু লোবেরা বলছে তিনি কিন্তু এই টিম নিয়েই কাজ করবেন, কোনো পরিবর্তন এই টিমে হবে না। এবং এটাই একটা বড় পরিবর্তন যে আমরা জানি মোহনবাগান টিমের ব্যালেন্সের প্রবলেম আছে, মোহনবাগান টিমের মিডফিল্ডে প্লেয়ার দরকার, কিন্তু লোবেরা বলছেন প্লেয়ার লাগবে না। তার মানে এটা থেকেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে নতুন প্লেয়ার নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবং শুধু নতুন প্লেয়ার নেওয়ার ক্ষেত্রটা এবছরের জন্য নয়, সামনের সিজনেও আপনারা দেখতে পাবেন যে মোহনবাগান যে এত বড় বড় প্লেয়ার নিয়ে আসতো, যে এত বড় নাম, এত কোটি টাকা খরচ করে, সেটা রিস্কও আমার অন্তত ধারণা যে সামনের সিজনেও মোহনবাগান নিতে পারবে না। সব কিছুই যেন নতুন করে প্রথম থেকে শুরু হতে চলেছে। এখন যদি দেখা যায় যে এই যে ছোট করে যে টুর্নামেন্টটা হওয়ার কথা আছে আইএসএলের, সেইটাতে যদি দেখা যায় যে মোহনবাগানের খুব খারাপ অবস্থা, যে একটা প্লেয়ার চেঞ্জ না করলে কিছুতেই হবে না, যেটা আমাদের সকলেরই মনে হচ্ছে যে এটা ফেস হয়তো করতে হতে পারে, অন্তত মিডফিল্ডের একজন বিদেশি লাগবে, যেটা আমরা বারবার বলে এসেছি, সেইটা যদি দেখে যে খুব মারাত্মকভাবে এফেক্ট করলো টিমটাকে বা টিমটা সেইরকম লেভেলে পৌঁছতে পারলো না, সেরকম আউটপুট দিতে পারলো না, তাহলে হয়তো একটা বিদেশি আনলেও আনতে পারে। কিন্তু সেটাও যেরকম আমরা গত কয়েক বছর ধরে আলোচনা করেছি যে এই লেভেলের বিদেশি আসবে, মোহনবাগান ওয়ার্ল্ড ক্লাস বিদেশি আনবে, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে কমছে। এখন মোহনবাগান যেরকম লেভেলের ফ্র্যাঞ্চাইজি বা মোহনবাগানের যেরকম ম্যানেজমেন্ট রয়েছে, তারা হয়তো একটা বছরের টুর্নামেন্ট দেখে একটা ডিসিশান নিতে পারবে যে না, এই টাকা আমরা ইনভেস্ট করতে পারবো। আর যদি আগের মতোই সব কিছু হয় তাহলে তো আপনি দেখতে পাবেন যে পরের সিজন থেকেই মোহনবাগান, মানে পরের সিজন মানে আমি কিন্তু 2026-27 কথা বলছি না, আমি 27-28 কথা বলছি। তো ওই সিজনে আবার মোহনবাগান পুরনো ফর্মে চলে এলো, মোহনবাগান আবার এই গত কয়েক বছরের মতো বড় বড় বিদেশি আনতে শুরু করলো, সেটা হতে পারে। এছাড়াও আরও অনেক কিছু জিনিস ডিপেন্ড করছে, কারণ দেখুন আপনারা চারদিক থেকে শুনতে পাচ্ছেন যে টুর্নামেন্টের বাজেট কিন্তু কমে যাচ্ছে এবং ক্লাবরা বাজেটটাকে আরও কমাতে চাইছে। স্যালারি ক্যাপটা অনেকেই কমানোর কথা বলেছে, সেই স্যালারি ক্যাপে প্লেয়ার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারও একটা আছে, অনেক কিছু বিষয় কিন্তু রয়েছে এর পেছনে। ফলে আইএসএল শুরু হবে আর আগের মতোই সব কিছু চলতে থাকবে, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। এবং টিমগুলোর কিন্তু অপারেশনাল বাজেট যেটা থাকে
সেটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তবে আবার বলছো যে 30% কমার্শিয়াল পার্টনার, ওটা যদি এফএসডিএল হয় তাহলেও কিন্তু টিমগুলো কিছুটা হলেও নিশ্চিন্ত হবে, তাদের একটা ধারণা থাকবে যে আগের টুর্নামেন্টের থেকে এবারের টুর্নামেন্ট খুব বেশি পার্থক্য হবে না। যদিও স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, এফএসডিএল এলেও যে পুরোপুরি আগের মতো হবে সেটার সম্ভাবনাও কম, কিন্তু তাও ক্লাবগুলোর একটা ভরসা থাকবে। তো এই বিষয় নিয়েই আর একটা জায়গায় একটা আপডেট পেলাম, সেটা হচ্ছে যে মোহনবাগান এবং চেন্নাই এফসি এরা দুজন নাকি একটু এফএসডিএল ঘেঁষা এবং এফএসডিএলের প্রতি এদের একটুখানি দুর্বলতা আছে, এরা একটু এফএসডিএলকে ইনডাইরেক্টলি সাপোর্ট করে। ফলে এফএসডিএল না এলে নতুন যে ফ্র্যাঞ্চাইজি আসবে বা এআইএফএফের ক্ষেত্রে, মানে এআইএফএফ অ্যাকচুয়ালি তো এফএসডিএলের সঙ্গে তাদের একটা প্রবলেম রয়েছেই, আর সেই প্রবলেমটা যদি আলটিমেটলি থেকেই যায়, এফএসডিএল যদি নাই আসে, তাহলে মোহনবাগান বা চেন্নাইয়ের ওপর কোনো প্রভাব পড়বে কি না এটা নিয়ে কয়েকজন একটা বিস্ময় প্রকাশ করেছে বা একটা কোশ্চেন তুলেছে বলতে পারেন। কিন্তু সেটা নয়, ছেড়েই দিলাম, কারণ প্রফেশনাল জায়গায় এই সব জিনিস হবে বলে আমি অন্তত মনে করি না যে প্রফেশনাল অ্যাপ্রোচই থাকবে কোনো টিমের ক্ষেত্রে, স্পেশাল কোনো ব্যাপার হবে বলে আমার তো মনে হয় না অন্তত। তবে টিম গঠনের ক্ষেত্রে বলুন বা বাকি সব কিছুর ক্ষেত্রে বলুন বা অপারেশনাল খরচ যদি বলুন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করা যাবে বলেই মনে হচ্ছে। প্লেয়ারও আসবে, চেঞ্জও হবে, সব কিছুই হবে, কিন্তু সেটা আগের মতো বা সেই কোয়ালিটির হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে যাই হোক, যেহেতু লং টার্ম সলিউশন 20 বছরের লিগ, সেক্ষেত্রে 1-2 বছরের মধ্যে এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টও বুঝে যাবে যে এই টুর্নামেন্টটা কীভাবে হচ্ছে, কীরকমভাবে হচ্ছে, কত টাকা খরচ করা যেতে পারে, হায়েস্ট কত পর্যন্ত আমরা উঠতে পারি। এবং তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, এএফসি। মোহনবাগান তো এএফসি নিয়ে ভীষণ মাতামাতি করতো এবং সবসময় আমাদের বলা হতো যে এএফসির কথা মাথায় রেখেই টিম করা হচ্ছে, এএফসির জন্যই কোচ আনা হচ্ছে। তো মোহনবাগানের ক্ষেত্রে এএফসির কোনো সম্ভাবনা নেই, ফলে এএফসির কথা ভেবে সেই লেভেলের প্লেয়ার আনার প্রয়োজনীয়তাটাও কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এখানে বাকি যে টিমগুলো আছে তাদের থেকে স্ট্রং টিম মোহনবাগান বানায়। এবার যদি দেখেন বাকি টিমগুলোর স্ট্যান্ডার্ডও অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে, তারাও বিদেশি আনার ক্ষেত্রে বা টিম গঠনের ক্ষেত্রে তাদের অপারেশনাল কস্ট কমিয়ে দিচ্ছে এবং বাজেট অনেক কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তো মোহনবাগানেরও প্রয়োজন হবে না যে আইএসএল ছাড়া তো সেরকম কোনো কন্টিনেন্টাল টুর্নামেন্ট তারা খেলতেও পারবে না। তা আইএসএল জেতার জন্য যেখানে আমার সাপোজ আমি বলছি 40 কোটি টাকার টিম হলেই হয়ে যাবে, সেখানে আমার 70 কোটি টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন আসবে না, কারণ পুরোটা একটা বিজনেসও তো চলে প্যারালালি, বিজনেস মাইন্ডটাও ভাবতে হয়। তো সব কিছু বিচার করার পর মনে হচ্ছে যে মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় বাজেটারি মেনলি বা অপারেশনাল একটা পরিবর্তন হতে চলেছে। তবে আমাদের সমর্থকদের কথা বললে, আমরা এখন যে কোনোভাবে খেলাটা হোক, আমরা খেলাটা দেখতে চাই, এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। সে টিম যেমনই হোক না কেন, আমরা মোহনবাগান সমর্থকরা চাই আমাদের চ্যাম্পিয়ন টিম, আমাদের টিম যেন চ্যাম্পিয়ন হয়, এবং মোহনবাগান ম্যানেজমেন্টও সেটা জানে যে আমরা টিমটাকে চ্যাম্পিয়ন করতে হবে, সেই লেভেলের টিম বানালেই হবে, তাতেই সমর্থকরা খুশি হয়ে যাবে। তো সব দিক আপনি যে দিকটাই বিচার করবেন সেদিক দিয়েই যদি ভাবেন, তাহলেও দেখবেন যে টিমের কিন্তু একটা পরিবর্তন হবে, আর ভাবনা চিন্তাগুলো ম্যানেজমেন্টও আবার নতুন করে প্রথম থেকে শুরু করবে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, চেষ্টা করেছিলাম ছোট করার, কিন্তু করতে পারলাম না, কথা বলতে বলতে বড় হয়ে গেল। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।